গতবারের টপিকটা ছিল আমাদের কি দেখাইছিলাম, সিনক্রোনাস ইফেক্ট অফ ফিল্ড কারেন্ট চেঞ্জ অন সিনক্রোনাস মোটর, তাই তো? আচ্ছা, এবং এরপরে পাওয়ার ফ্যাক্টর কারেকশন এবং সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে কিভাবে কাজ করে সিনক্রোনাস মোটর, সেটা আমরা বলার চেষ্টা করছিলাম। কারণ বলছিলাম যে পাওয়ার ফ্যাক্টর যদি আমরা কমাইতে পারি বা সরি বাড়াইতে পারি, তাহলে আমাদের লাইন কারেন্ট কমে যায়। তো এটার উপরে একটা এক্সাম্পল আছে আমাদের বইয়ে। এক্সাম্পল 6.3 দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, an infinite bus, মানে ইনফাইনাইট বাস মানে কি, লার্জ সিস্টেম, মানে যে কোনো গ্রিড, ন্যাশনাল গ্রিড ধরেন, ঠিক আছে। ইন ফিগার 6.13 এই দেখেন, এটা ইনফাইনাইট বাস থেকে, এটা হচ্ছে আমাদের লোড। এখানে লোডের ভিতরে কি আছে, দুইটা ইন্ডাকশন মোটর আছে, একটা সিনক্রোনাস মোটর আছে, ঠিক আছে। এবং ইন্ডাকশন মোটরের পাওয়ার রেটিং দেওয়া আছে 100 কিলোওয়াট, দুই নাম্বারটা হচ্ছে 200 কিলোওয়াট, প্রত্যেকটার পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে সাথে, ঠিক আছে। আর সিনক্রোনাস মোটরের রিয়েল পাওয়ার রেটিংটা দেওয়া আছে 150 কিলোওয়াট। এখানটা পাওয়ার ফ্যাক্টর কত হবে সেটা বলছে, কোশ্চেনটা পড়ি। and the infinite bus in figure 613 operates at 480 ভোল্ট। তার মানে এই বাসের লাইন ভোল্টেজ কত? 480, ঠিক আছে। Load 1 is an induction motor consuming 100 kilowatt at 0.78 power factor lagging। দেখা যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এটা লোড বলা আছে 100 কিলোওয়াট, 0.78 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আর লোড 2 বলা আছে 200 কিলোওয়াট, এটাও একটা ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর মানে কি, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ লোড? ইন্ডাকটিভ স্যার। ইন্ডাকটিভ, ডেফিনিটলি ইন্ডাকটিভ স্যার। ইন্ডাকটিভ লোড, এগুলো সব ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড কি করে, কিউ অ্যাবজর্ব করে, কিউ অ্যাবজর্ব করে, তাই না? এটা আমরা আগে বলছিলাম। আচ্ছা, এখন বলছে লোড 3 ইজ এ সিনক্রোনাস মোটর উইথ রিয়েল পাওয়ার রেটিং হচ্ছে 150 কিলোওয়াট, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার কোশ্চেন কি বলছে, if the synchronous motor is adjusted to operate at 0.85 power factor lagging, মানে এখন সিনক্রোনাস মোটরটাকে কত পাওয়ার ফ্যাক্টরে আপনি অপারেট করবেন? 0.85, ঠিক আছে। তা বলছে এই পাওয়ার ফ্যাক্টরে যদি আমি অপারেট করি, এই জিনিসটাকে কন্ট্রোল করা যাবে কি দিয়ে, দেখি কারো মনে আছে কিনা। সিনক্রোনাস মোটরটাকে আপনি কিরকম পাওয়ার ফ্যাক্টরে অপারেট করবেন, কোন প্যারামিটারটা কন্ট্রোল করে এটা কন্ট্রোল করা যায়, পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল করা যাবে? পাওয়ার ফ্যাক্টর স্যার ইএ কন্ট্রোল করে স্যার। না তো, পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল করতে হ্যাঁ। সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টরটা কি জিনিস দিয়ে কন্ট্রোল করা যায়, যে আমার সিনক্রোনাস মোটরটা কি পাওয়ার ফ্যাক্টর রান করবে, ল্যাগিং না লিডিং? স্যার এটা গত ক্লাসে চিন্তা করেন, গত ক্লাস ল্যাগিং বল। না স্যার কোশ্চেন, স্যার এটা হচ্ছে স্যার ফিল্ড কারেন্ট রাইট, ফিল্ড করে কারেন্ট। করা যায়। জি স্যার। ফিল্ড কারেন্ট যদি আপনি চেঞ্জ করেন, দেন আপনি মোটরটাকে ল্যাগিং বা লোড, ল্যাগিং বা লিডিং যে কোনো মোডে চান অপারেট করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই সিনক্রোনাস মোটরটাকে কত ল্যাগিং মোডে অপারেট করা হচ্ছে, এখন বলছে এটা ট্রান্সমিশন লাইন কারেন্ট কত, মানে এই যে গ্রিড থেকে যে লাইন কারেন্ট আসতেছে, এই লাইন কারেন্টের ভ্যালু কত হবে এটা জানতে চাইছে, ঠিক আছে। এটা দেওয়া আছে কত, 0.85 ল্যাগিং, এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে। এটা কিভাবে বের করব, এই লাইন কারেন্ট বের করার জন্য আমাদের কি লাগবে, ইকুয়েশন লেখেন। যেমন আমাদের যদি পাওয়ার জানি, আমরা পাওয়ার ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে √3 লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, আর হচ্ছে কি cos থিটা। এখানে cos থিটা কি পুরা, cos থিটা হচ্ছে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্টের মাঝখানে ফেজ অ্যাঙ্গেল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে এই সূত্র দিয়ে আমরা ইচ্ছা করলে লাইন কারেন্টটা বের করতে পারবো, তাই না? ঠিক আছে, এখানে তাহলে আমরা এখানে কি করব দেখেন, তাহলে আমাদের এখানে এই কি করতে হবে, কি কি জিনিস জানতে হবে। এখানে লাইন ভোল্টেজ দেওয়া আছে, VL = 480 ভোল্ট দেওয়া আছে,
480 ভোল্ট দেওয়া আছে, তাই না? দেওয়া আছে 480 ভোল্ট। এখন দরকার এই cos থিটার মান জানতে হবে। এখন প্রত্যেকটা দেখেন লোডের আলাদা আলাদা কি দেওয়া আছে, মান দাও। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ঠিক আছে, তাই না? ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখেন, তো এইখানে যদি আমরা এই এই সিস্টেমে যাই, এই রিয়েল পাওয়ার দিয়ে যদি আমরা কারেন্টটা বের করতে চাই, আমাদের তো এখানে মূলত বের করতে হবে হচ্ছে কারেন্টের মান। তো এইখানে রিয়েল পাওয়ার দিয়ে কারেন্টের মান বের করতে গেলে প্রথম যে জিনিসটা আমার জানতে হবে, টোটাল এই পাওয়ার, টোটাল যে পাওয়ারটা, এই টোটাল পাওয়ারও কিন্তু দেওয়া আছে, দেখেন লোডের দেওয়া আছে না? কিভাবে দেওয়া আছে, এই যে দেখেন 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 150 কিলোওয়াট, তিনটাকে যোগ করলে কি হবে? টোটাল পাওয়ার হবে স্যার। টোটাল পাওয়ারটা পাওয়া যাবে, টোটাল পাওয়ারটা পাওয়া যাবে। তো কারেন্ট জানার জন্য আমাদের যেটা এখন যেটা, তাহলে ভোল্টেজ দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এই cos থিটাটা আমাদের জানা নেই, কারণ টোটাল সিস্টেমে টোটাল এখানে তিনটা মোটর, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা কত হবে এটা কিন্তু আমাদের জানা নেই, তাই না? বুঝা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, তো টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করবো কিভাবে আমরা এখান থেকে? এখান থেকে যদি আমরা টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা লোডের ক্ষেত্রে দেখেন, আমরা যদি প্রত্যেকটা লোডের ক্ষেত্রে এই রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার দুইটা জানতে পারি, তো সেখান থেকে কিন্তু আমরা টোটাল cos থিটা জানতে পারবো। কিভাবে দেখেন, মনে করেন P1 ইকুয়াল টু কি হবে, লোড ওয়ানের কি রিয়েল পাওয়ার না? জি স্যার। রিয়েল পাওয়ার। তাহলে এখানে একটা ক্লেভার একটা আইডিয়া হচ্ছে, দেখেন আমরা কি লিখতে পারি, আমাদের জানা দরকার হচ্ছে কি, আমাদের জানা দরকার হচ্ছে এই এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাইলে cos থিটা বের করতে পারবো। কারণ হচ্ছে আমরা জানি টোটাল ইনপুট পাওয়ার এখানে বাস থেকে হচ্ছে পিটি, টোটাল কিউটি যদি জানতে পারি আমরা, তাহলে আমরা cos থিটা বের করতে পারবো। কিভাবে? কারণ কিউ ইকুয়াল টু কি, √3 ভিএল আইএল সাইন, Sin। ঠিক আছে। তাহলে পিটি বাই কিউটি যদি আমরা ভাগ দেই, তাহলে কি থাকে, cos তো থিটা বাই থাকে সাইন সাইন থিটা থাকে স্যার। cos থিটা বাই sin থিটা, বা ওই যে আমি উল্টাটা বলি, উপরে কিউটি বলি নিচে পিটি বলি বোঝার সুবিধার জন্য। তাহলে কি হবে, উপরে যদি কিউটি রাখি, নিচে যদি পিটি রাখি, সাইন থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে থিটা বের করলে, এখান থেকে যদি আমরা থিটা বের করতে পারি, তাহলে এই যে থিটার মান এখানে বসাই দিলে কি হয়ে যাবে, ওখান থেকে কারেন্ট বের করতে পারবো, তাই না? জি স্যার। বোঝা যাচ্ছে, কনসেপ্টটা বোঝা গেছে? জি স্যার। তাহলে এই থিটার মানটা আমাদের বের করতে হবে, কারণ এই যে থিটার মানটা আমি এখানে বের করব, এই থিটার মানটাই নিয়ে আমি এখানে বসাবো, তাহলে তো আমার হয়ে গেল। তখন আমরা এই যে আইএল এর মানটা বের করতে পারবো, কারণ বাকি সব জানা আছে আমাদের, ঠিক আছে। তাহলে এই টোটাল, তাহলে টোটাল পিটি তো আমাদের জানা আছে অলরেডি, জানা নাই কি, এটা জানা নাই। জি স্যার। এটা জানা থাকলেই এই পিটির মান জানা, কিউটির মানটা জানা নাই, এই কিউটির মানটা জানা থাকলেই আমরা থিটার মান বের করতে পারবো। তখন থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স কিউটি বাই পিটি। পিটির মান অলরেডি আমরা জানা আছে, তাহলে কিউটির মানটা জানা নেই, তাই তো? জি স্যার। তাহলে কিউটির মান বের করবো কিভাবে, কিউটি ইজ ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 হবে না? জি স্যার। আচ্ছা, এখন আবার এটা এখন বের করা খুব সহজ, কারণ কি, কারণ এই যে Q1 ইকুয়াল টু দেখেন Q1 কিউ এবং পি এর মাঝখানে সম্পর্ক কি, Q1 যদি আমরা এভাবে লিখতে পারি, Q1 ইকুয়াল টু P1 tan theta 1, Q2 equal to P2 tan theta 2, Q3 equal to P3 tan theta 3 লেখা যাবে? জি স্যার। স্যার আমরা থিটার মানটা কি তো জানি না। না, এই যে এই থিটা তো জানি, এই যে প্রত্যেকটার আলাদা আলাদা প্রত্যেকটা লোডের আলাদা আলাদা যে পাওয়ার ফ্যাক্টর সেটা তো দেওয়া আছে, জি স্যার।
এটা কি cos থিটা না? জি জি স্যার। স্যার। এই তিনটা হচ্ছে cos থিটা 1, cos থিটা 2, cos থিটা 1, cos থিটা 2, cos থিটা 3। তাহলে এখান থেকে এই যে থিটার মানগুলো এনে আমরা এই যে এখানে বসাই দিব, টু থিটা বসাবো স্যার। ঠিক আছে? বুঝা যাচ্ছে তো নাকি? সব কিন্তু স্টেপ করা আছে নিচে, কিন্তু আমি আপনার বোঝার চেষ্টা করছি, সব কিন্তু নিচে করা আছে, ঠিক জি আছে? স্যার। তাহলে এখান থেকে এই তাহলে Q1 আপনি পেয়ে যাবেন, P1 কোনটা 100, P2 কোনটা 200, P3 150। আর এই θ1 θ2 θ3 এখানে বসাই দিলে আপনি Q1 Q2 Q3 পাবেন। টোটাল পাওয়ারটা যখন আপনি পেয়ে যাবেন টোটাল কিউ, তাহলে তখন এই যে টোটাল কিউটা এখানে বসাই দিলে, টোটাল পি বসাই দিলে আপনি এই থিটাটা পাবেন। টোটাল যে পাওয়ার ফ্যাক্টর হবে পুরা লোডের, তিনটা লোডের কম্বাইন্ড, সেটা এই যে এখানে বসাইলে কারেন্ট। হ্যাঁ বলেন। স্যার থিটার মান বের করার পর হচ্ছে থিটার মানগুলো বসাবো। কোথায়? cos 1 স্যার ওই যে cos 1 থিটা থিটা 1 হ্যাঁ cos থিটা অনেক হলো 0.78, তাহলে থিটা 1 এর মান কত হবে? সামথিং একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এই যে এই থিটা 1 এর এখানে বসাবেন। ধরা যাক থিটা 1 এর মান আসছে 25 ডিগ্রি, তাহলে আপনি বসবেন এখানে 10 25 ডিগ্রি, ঠিক আছে? ওকে স্যার। তাহলে বসাইলে Q1 Q2 Q3 পাবেন, এই তিনটা যোগ করলে পাবেন টোটাল কিউ। এই টোটাল কিউ থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে টোটাল থিটা, টোটাল পাওয়ার ফ্যাক্টর, সেটা এখানে বসাইলে এই যে উপরে এখানে আইএল পাবেন, লাইন কারেন্ট, ঠিক আছে? এখানে বের করতে বলছে কি দেখেন, আচ্ছা লাইন কারেন্ট বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন লাইন কারেন্ট, ঠিক আছে? প্রথম এ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ল্যাগিং এর জন্য, বিটা হচ্ছে কি লিডিং। লিডিং এর জন্য। তাহলে কোথায় ডিফারেন্স হবে এখানে জিনিস খেয়াল করেন, এই ডিফারেন্সটা আমি এখন বলবো। প্রথমটা ছিল আমাদের, প্রথমে তিনটাই ছিল কি ল্যাগিং লোড, তিনটা আমরা যোগ করছি না, জি স্যার। জি তিনটা কিউ যোগ করছি, কিন্তু যখন বিতে আসবো এই বিতে তো একটা হচ্ছে লিডিং, লিডিং মানে কি এটা ক্যাপাসিটিভ, তাহলে তখন যখন আমরা টোটাল কিউটি বের করব তখন Q1 প্লাস Q2 করব আর Q3 কে মাইনাস করব, কারণ এটাকে সাপ্লাই দিচ্ছে, এটা ক্যাপাসিটিভ এখন, ঠিক আছে? এটা এখন ক্যাপাসিটিভ, বাকি দুটো ইন্ডাকটিভ। আর আগেরটাই কি ছিল, তিনটাই ছিল কি ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ। এই জন্য তিনটাই যোগ করছি কারণ তিনটা অ্যাবজর্ব করতেছে কিউ। আর 2 নাম্বার হচ্ছে একটা ক্যাপাসিটিভ, এই জন্য এটাকে অবশ্যই অপোজিট সাইন দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে যখন তাহলে আপনি বসাবেন 2 নাম্বারে এখানে মাইনাস দিতে হবে Q3, মাইনাস দিয়ে তারপর সেম প্রসিডিউরে আইএল বের করবেন। এই যে এখানে দেখেন এখানে কিউ বের করা হয়েছে, Q2 বের করা হয়েছে, Q3 বের করা হয়েছে, বের করে তিনটাকে পি তো আগেই যোগ করা হয়, তিনটাকে যোগ করা হয়েছে প্রথম ক্ষেত্রে। তারপরে আমরা এখান থেকে এই যে cos θ = tan ইনভার্স QT বাই PT বের করলাম, তারপর সেখান থেকে আবার কারেন্ট বের করলাম, ঠিক আছে? আর সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখেন আমরা এই যে এটাকে মাইনাস ধরছি, এই যে cos যখন আপনি মাইনাস ধরবেন অটোমেটিক্যালি মাইনাস আসবে, বা আপনি মাইনাসটা সরাসরি আগেও বসায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সাইনটা অপোজিট হবে, ঠিক আছে? তাহলে তিনটা কিন্তু যোগ করার সময় দেখেন একটা কি হয়েছে নেগেটিভ, তাহলে সেম প্রসিডিওরে আমরা কারেন্টটা বের করছি। এবং খেয়াল করে দেখেন এই প্রথম ক্ষেত্রে যখন তিনটা ল্যাগিং লোড ছিল আমাদের টোটাল পাওয়ার ফ্যাক্টর ছিল কত 0.812। তারপর যখন আপনি সিঙ্ক্রোনাস মোটরটাকে বি নাম্বার কোশ্চেনে ক্যাপাসিটিভ লোড হিসেবে রান করা শুরু করলেন তখন পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে কত, বেড়ে গেছে না? জি স্যার। তাহলে পয়েন্ট আগেরটা ছিল যখন আপনি সিঙ্ক্রোনাস মোটরটাকে ল্যাগিং লোড হিসেবে অপারেট করছেন মানে ইন্ডাকটিভ লোড, তখন পাওয়ার ফ্যাক্টর ছিল 0.812। আর এখন আপনি যখন লিডিং লোড হিসেবে অপারেট করলেন, স্যার এখানে ল্যাগিং লেখা কেন স্যার? এখন ল্যাগিংই তো, ল্যাগিং না, ল্যাগিং থেকে তো লিডিং এ হবে, মাইনাস থাকলে লিডিং হইতো, মাইনাস তো আর হয়নি, ঠিক জি আছে? স্যার। আচ্ছা তাহলে কিন্তু আগে 0.81 ছিল, 81 থেকে হয়ে গেছে এখন 0.95, ঠিক আছে? ইমপ্রুভ করছে না? স্যার ওইটা লিডিং ছিল সেটাকে আমরা ল্যাগিং করে নিচ্ছি।
তাহলে এখানে ইমপ্রুভ করছে না পাওয়ার ফ্যাক্টরটা? জি স্যার। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছে। তো ওইটা কিন্তু আমরা বলছি, দেখেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের লাইন কারেন্ট আগে কত ছিল? 667 অ্যাম্পিয়ার। আর এখন যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছে, লাইন কারেন্ট হয়ে গেছে 566, কমে গেছে না লাইন কারেন্ট? জি স্যার। আচ্ছা, তাহলে 3 নাম্বার কোশ্চেন বলছে ট্রান্সমিশন লস বের করতে বলছে। তাহলে আপনার এই ট্রান্সমিশন লাইনে যদি রেজিস্ট্যান্স জানা যায়, তাহলে প্রত্যেকটা ফেজের জন্য হবে আই স্কোয়ার আর, সেটাকে 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে 3 ফেজের জন্য। এখানে আর এল এর মান যেহেতু দেওয়া নাই, তো এটাকে ভেবে রাখা হয়েছে আর কি। কিন্তু এখানে মূল পয়েন্টটা যেটা বোঝার, গতবার আমি বলছিলাম যে যখনই আপনার পাওয়ার ফ্যাক্টরটা বাড়বে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, অর্থাৎ 1 এর কাছাকাছি হবে, তখন আপনার যে ইফেক্টটা দেখা যাবে যে লাইন কারেন্ট কমে যাবে। ঠিক আছে, লাইন কারেন্টটা কমে যাবে। লাইন কারেন্ট কমে গেলে লসও কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, লসটাও কমে যাবে। তাহলে এই ম্যাথে কিন্তু এই জিনিসটা ফুটাই তোলা হয়েছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে একদম, যে এরকম দুইটা লোড, ইন্ডাকটিভ লোড, ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটরটাকে আপনি ইন্ডাকটিভ লোড হিসেবে রান করতে পারেন, ক্যাপাসিটিভ লোড হিসেবে রান করতে পারেন। যখন ইন্ডাকটিভ লোড হিসেবে রান করবেন, তখন দেখা যাবে যে আমাদের লাইনের কারেন্ট হবে অনেক বেশি, টোটাল পাওয়ার ফ্যাক্টর হবে অনেক কম, লাইনের কারেন্ট হবে বেশি, লস হবে বেশি। কিন্তু সেম সিঙ্ক্রোনাস মোটরটাকে যখন আপনি লিডিং লোড হিসেবে অপারেট করবেন, তখন এই টোটাল কিউটা অ্যাডজাস্ট হবে, কিউটা কমে যাবে, কারণ এখানে কিউটা তখন মাইনাস হয়ে যাবে। টোটাল কিউ কমে গেলে দেখবেন যে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর বেড়ে গেলে লাইন কারেন্ট কমে যাবে, লাইন কারেন্ট কমলে লসও কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে ফুটাই তোলা হয়েছে 6.3, একটু বাসায় দেখেন। ওকে, ঠিক আছে। এনি কোশ্চেন এটাতে? না স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা যে জিনিসটা যাব, এটা হচ্ছে স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর। আচ্ছা, আমাদের ইন্ডাকশন মোটর এটা কিন্তু সেলফ স্টার্টিং মোটর, তাই না? ইন্ডাকশন মোটর ইজ এ সেলফ স্টার্টিং মোটর। সেলফ স্টার্টিং মানে কি? এখানে আপনি 3 ফেজ পাওয়ার কানেকশন দিলে অটোমেটিক্যালি কি করা শুরু করবে? রোটেট করা শুরু করবে, রান করা শুরু করবে। কিন্তু সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে নন সেলফ স্টার্টিং। এটা এখানে আপনি স্ট্যাটরে 3 ফেজ কানেকশন দিলেন, রোটরে এক্সাইটেশন দিলেন, তারপর দেখবেন যে এটা স্টার্ট হচ্ছে না। বুঝা গেছে? ইন্ডাকশন মোটর হচ্ছে আমাদের সেলফ স্টার্টিং মোটর, এখানে 3 ফেজ পাওয়ার দিলে এটা ঘোরা শুরু করবে। আর সিঙ্ক্রোনাস মোটরে আপনি নন সেলফ স্টার্টিং, এটা নিজে নিজে স্টার্ট হতে পারে না, স্টার্ট করার সময় বাইরে থেকে এটা একটু হেল্প দরকার হয়। অর্থাৎ এখানে যদি বাইরের হেল্প ছাড়া শুধু আপনি 3 ফেজ দেন স্ট্যাটরে, এবং রোটরে যদি আপনি ডিসি এক্সাইটেশন ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাবে এটা স্টার্ট হবে না। ইনিশিয়ালি এটা স্টার্ট হতে পারবে না, এটাকে বাইরে থেকে একটু পুশ করতে হবে স্টার্ট করার সময়। বুঝা গেছে সমস্যাটা? হুম। জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু স্টার্ট হতে পারে না, এটা কেন নিজে নিজে স্টার্ট হতে পারে না? এবং নিজে নিজে যেহেতু স্টার্ট হতে পারে না, তাহলে আমরা কি কি মেথড অ্যাপ্লাই করে এটাকে স্টার্ট করব? ঠিক আছে, কেন স্টার্ট হতে পারে না এবং কি কি মেথড অ্যাপ্লাই করে এটা স্টার্ট করব? ঠিক আছে। ওকে, আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ইউজ করছিলেন, সেটা কি? স্টার্টার, মনে আছে? ওয়াই ডেল্টা স্টার্টার। মনে আছে। এই ইন্ডাকশন মোটর যদি নিজে নিজে স্টার্ট হতে পারে, তাহলে স্টার্টারের দরকার কি? এটা যদিও সাইড টপিক, তারপর বলছি। ইন্ডাকশন মোটর যদি নিজে নিজে স্টার্ট হতে পারে, তাহলে স্টার্টারের প্রয়োজন কি? বলতে পারবেন কেউ? স্যার, স্টার্টারটা অ্যাকচুয়ালি ইউজ করে কারণ কি সেলফ স্টার্টিং মোটরে হাই কারেন্ট স্টার্টিং টর্ক তৈরি হয়, ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে ওটাকে রিডিউস করার জন্য তখন আমার স্টার্টারটা ইউজ করা হয়।
রাইট, এটা হচ্ছে হাই স্টার্টিং কারেন্টের কারণে কিন্তু আমাদের কয়েল টয়েল সব পুড়ে যেতে পারে। এই জন্য ওইটাকে রিডিউস করার জন্য আমরা এই স্টার্টারটা ইউজ করি, তাই তো? জি হুম। স্যার, চ্যাপম্যানের বইতে আবার 3টা কন্ডিশন দিয়ে দিছিল ওটার হুম। উপরে আবার। হুম। আচ্ছা, তাহলে এটা কিন্তু স্টার্ট করার জন্য না, এটা নিজে নিজে স্টার্ট হতে পারবে, কিন্তু কথা হচ্ছে এটা স্টার্টিং কারেন্ট হাই হওয়ার কারণে ওইটাকে আমরা রিডিউস করার জন্য স্টার্টার ইউজ করি। এখন সিনক্রোনাস মোটরও কিন্তু কি আছে, স্টার্টার আছে, স্টার্টিং মেথড আছে বিভিন্ন, ওগুলা কিন্তু হচ্ছে এটাকে স্টার্ট করার জন্য, এটা রিজন কিন্তু আলাদা। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই সিনক্রোনাস মোটরটা নিজে নিজে স্টার্ট কেন হইতে পারে না সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। একদম সহজ, ধরেন যে এটা হচ্ছে আমাদের স্টেটর। আচ্ছা, এটা আমাদের স্ট্যাটরে কি থাকে, ইনিশিয়াল চিন্তা করেন আমাদের এই সিনক্রোনাস মোটরে ম্যাগনেটিক ফিল্ড থাকে কয়টা, দুইটা, একটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে বলি আমরা কি স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তাই না? যেটা ঘুরতে থাকে, জি স্যার। এটা ঘুরতে থাকে। আর একটা হচ্ছে আমাদের রোটর ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? জি স্যার। রোটর ম্যাগনেটিক ফিল্ড যেটা রোটরে তৈরি হয়, রোটর ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বলি বিআর সে। তো এই দুইটা হচ্ছে আমাদের আমাদের ম্যাগনেটিক ফিল্ড আমাদের একটা সিনক্রোনাস মোটরে। আচ্ছা, এখন আমরা 4টা পজিশন আইডেন্টিফাই করি, এটা ধরলাম 1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা ধরলাম বোঝার সুবিধার জন্য 4। তো ইনিশিয়ালি যখন আপনি মোটরে 3 ফেজ কানেকশন দিলেন, 3 ফেজ কানেকশন দেওয়ার পরে কি হবে, 3 ফেজ কানেকশন দিলেন আর এই রোটরে দিলেন হচ্ছে ডিসি এক্সাইটেশন। তাহলে কানেকশন দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার, সরি এক মিনিট, হ্যাঁ, কানেকশন দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা বলি কি আরএমএফ বলি না, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেটা তো ঘুরতে থাকবে, ঘোরা শুরু করবে না? জি স্যার। অর্থাৎ আপনার এই যে স্ট্যাটরের যে এটা কি করবে, ঘোরা শুরু করবে, তাই তো? এটাই তো এটা ধর্ম নাকি? জি স্যার, ওটা ঘোরা শুরু করে স্যার। এটা ওই ঘোরা শুরু করে, মাঝখানে থাকা রোটরের সাথে ওই আকর্ষণ করে রোটরকেও ঘোরায়। রাইট, রোটরকে ঘোরায়, কিন্তু এখানে হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাহলে এখন তাহলে এই রোটরটা ঘুরে কেন, কারণ রোটরের মধ্যে একটা টর্ক তৈরি হয়। এই রোটরটা কেন ঘুরছে, রোটরটা ঘুরছে এই কারণে যে রোটর এবং স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দুইটার মধ্যে একটা কি থাকে, দুইটার যে ম্যাগনেটিক ফিল্ড এই দুইটার মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, এবং সেটার কারণে সেখানে কিছু টর্ক তৈরি হয়, রোটেশনাল ফোর্স, তাই না? এই টর্কের কারণে রোটরটা ঘুরে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই টর্কটা হচ্ছে আমাদের, আমরা বলছিলাম যে এই যে রোটরে যে টর্কটা তৈরি হয়, এই টর্কটা হচ্ছে আমাদের স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্রপোর্শনাল, একই সাথে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথেও প্রপোর্শনাল, এবং দুইটাকে এক করে লেখা হয় rotor torque is equal to k is a constant bs into br। ঠিক আছে, এই ইনটু মানে কি, ইনটু দেওয়া হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ভেক্টর মাল্টিপ্লিকেশন, মনে আছে? হ্যাঁ, বলছিলেন। হুম, এই ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে এই রোটরের ডিরেকশনটা হবে এই বিএস এবং বিআর যে প্লেনে আছে এটার সাথে পারপেন্ডিকুলার, এই জন্য ভেক্টর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে ভাঙায় কি লেখা যায়, বিএস ইন্টু বিআর ইন্টু সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে বিএস এবং বিআর এর মাঝখানের ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, জি স্যার। অর্থাৎ এটা যদি মনে করেন যে বিএস যদি এই প্লেনে হয় আর বিআর যদি এই প্লেনে হয়, বিএস যদি এই প্লেনে হয় আর বিআর যদি এই প্লেনে হয়, তাহলে টর্ক হবে এই দুইটার সাথে এদের সাথে পারপেন্ডিকুলার, তাই তো? এটা যদি বিএস হয়, এটা যদি বিআর হয়, এই জন্য এটাকে বলা হয় এটাকে ভেক্টর মাল্টিপ্লিকেশন দেওয়া হয়। আর স্কেলার মাল্টিপ্লিকেশন হইলে দুইটা তিনটা ডিরেকশন কি হয়, একই দিকে হয়, একই প্লেনে হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ভেক্টরের বেসিক্স। আচ্ছা, এখন তাহলে এই পজিশনে এখন মনে করেন মাত্র আপনি পাওয়ারটা দিচ্ছেন,
এখন ঘোরা শুরু করছে আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে, একদম ভেরি বিগিনিং। তাহলে এই অবস্থায় আমাদের টোটাল রোটরের উপর টর্কের মান কত হবে যদি আমি বলি, তাহলে টর্কের মান হবে কে ইন্টু বিএস ইন্টু বিআর। এখানে থিটা কত বলেন তো? বিএস এবং বিআর এর মাঝখানে যে ফেজ অ্যাঙ্গেলটা কত? স্যার এটা হচ্ছে সোজাসুজি তো আছে স্যার, তাহলে স্যার বিএস এবং বিআর এর ফেজ অ্যাঙ্গেল কত? বাকিরা বলেন, বাকিরা সবাই কি চুপচাপ কেন? কেউ তো কোনো কথা বলে না। স্যার এটা তো বরাবর আছে স্যার, তাহলে বরাবর আছে, হ্যাঁ। তাহলে কি হবে? থিটার মান কত হবে? স্যার 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হবে, রাইট। 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত? 0 স্যার। 0। তাহলে পুরো Zero. টর্কের মান 0। 0। তাহলে যখন জাস্ট আপনি পাওয়ারটা সাপ্লাই দিলেন মোটরে, সেই অবস্থায় স্ট্যাটর এবং রোটরের ম্যাগনেটিক ফিল্ডের দুইটার মাঝখানের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। তার মানে এখন রোটরের যে টোটাল টর্ক সেটা 0, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সেকেন্ড পজিশনে যদি যাই তাহলে কি হবে? আচ্ছা, তাহলে এখন সেকেন্ড পজিশন যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের 1, হচ্ছে আমাদের 2, হচ্ছে আমাদের 3, হচ্ছে আমাদের 4। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই পাওয়ার সাপ্লাই, যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কত? 60 হার্টজ, তাই না? 60 হার্টজ না সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি? জি স্যার। এবং আমাদের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটার যে রোটেটিং স্পিড, এটা কার সাথে রিলেটেড? ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড না সাপ্লাই ভোল্টেজের? জি স্যার। ওই যে সাপ্লাই ভোল্টেজ, n equal to রাইট, n equal to 120 f by p। p। তাহলে এটা যদি 60 হার্টজ যদি সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হয়, তার মানে হচ্ছে আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ডে 60 বার কি করবে? এই চক্কর দিয়ে রোটেট করবে, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 60 হার্টজ হয়, তাহলে আমাদের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কি করবে? এইটাকে পুরোটাকে রোটেট করবে সেকেন্ডে 60 বার, ঠিক আছে? ওকে, তাহলে 1 সেকেন্ডে কয়বার রোটেট করবে? বা একটা রোটেশন কমপ্লিট করে তার কত সময় লাগবে? 1 রোটেশন যদি আমি বলি, 1 সেকেন্ড লাগবে স্যার। 1 রোটেশন কমপ্লিট করতে তার লাগবে 1/60 স্যার। 1/60 সেকেন্ড, রাইট। 1/60 সেকেন্ড, তাই না? কারণ সেকেন্ডে সে 60 বার রোটেট করে। তো একবার রোটেট সেকেন্ডে করতে, হ্যাঁ একবার রোটেট করতে মানে 1 থেকে ঘুরে 2, 3, 4 হয়ে আবার 1 এ আসতে তার সময় লাগবে 1/60 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই 1 রোটেশন 1 থেকে 2 এ আসতে তার সময় লাগবে কত? 1 to 2 তে তার কত সময় লাগবে বলেন তো? স্যার পুরোটা ঘুরতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে স্যার 1 থেকে না, 2 পুরোটা ঘুরতে তো 1 সেকেন্ড না, পুরোটা 1 সেকেন্ড না। 1/60 সেকেন্ড। পুরোটা হচ্ছে মানে 1 থেকে, এক রোটেশন। হ্যাঁ এক রোটেশন হচ্ছে 1/60 সেকেন্ড, স্যার তাহলে 1/60 into 1/4। রাইট। 1/60 ইন্টু 1/4। 1/4 সেকেন্ড, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 1/240 সেকেন্ড। তার মানে এই 1 থেকে 2 এ আসতে তার সময় লাগে কত? 1/240 সেকেন্ড, ঠিক আছে? তাহলে মনে করেন যে আমাদের এই রোটেটন ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরে 2 তে চলে আসছে, ঠিক আছে? কিন্তু এই সময়টা কি আসলে খুবই কম, 1/240 সেকেন্ড, অনেক কম না? জি স্যার। অনেক কম, অনেক অনেক কম। সো আমাদের একটা বিষয় আছে, এটাকে বলে রোটর ইনারশিয়া। ইনারশিয়া মানে কি? জড়তা, ঠিক আছে? রোটর তো একটা মেকানিক্যাল ডিভাইস, তাই না? এটার একটা ওয়েট আছে, একটা ফোর্স, মানে এটা একটা ইনারশিয়া আছে, এদের একটা ওয়েট আছে, এটার একটা মাস আছে, এটার ইনারশিয়া আছে, তাই না? তো রোটরের ইনারশিয়ার কারণে যেটা হয়, এই এত অল্প সময়ের ভিতরে যখন এই রোটর ম্যাগনেটিক ফিল্ডটা 1 থেকে 2 এ আসে,
রোটরটা তখন রোটেট করতে পারে না এত অল্প সময়ের ভিতরে, ঠিক আছে? কেন রোটেট করে না? কারণ একে তো টর্ক ছিল 0, তাই না? একে আমাদের টর্ক ছিল কত? 0। 0। একের থেকে 2 এর মাঝখানে কি টর্ক 0 ছিল যখন সে আসতেছিল? তখন তো আর থিটা 0 না, না স্যার। কারণ এই যে 1 থেকে সে 2 এ আসছে, এই মাঝখানে আরো পয়েন্ট আছে না? জি স্যার। তো এইসব পয়েন্টে তো কিছু টর্ক ক্রিয়েট হয়েছিল মানে রোটরের উপরে, কিন্তু এইসব টর্ক ক্রিয়েট হওয়ার পরেও রোটরটা কিন্তু তার অবস্থান থেকে রোটেট করতে পারবে না। কেন পারবে না? কারণ যেই সময়ের মধ্যে এই রোটরটা রোটেট করতেছে এই সময়টার পরিমাণ খুবই খুবই কম। এত অল্প সময়ের ভিতরে রোটর তার ইনার্শিয়াকে ওভারকাম করতে পারবে না। না করতে পারার কারণে রোটরটা তার আগের জায়গাতেই থেকে যাবে। থেকে যাওয়ার কারণে তার মানে রোটর যদি তার আগের জায়গায় থেকে যায় তো রোটর ম্যাগনেটিক ফিল্ড তার আগের ডিরেকশনেই থেকে যাবে, তাই না? এর মধ্যেই 1 থেকে এই স্ট্যাটোম্যাগনেটিক ফিল্ডটা 2 এ চলে আসবে। তো যখন 2 এ আসবে তখন দেখেন টর্কের মান কত হবে? 2 এ যদি আসে তো দুইটার মাঝখানের ফেজ অ্যাঙ্গেল কত? ম্যাক্সিমাম হবে স্যার, মানে 90 90 ডিগ্রি না? ডিগ্রি। 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি মানে 1, তার মানে এটা হবে কে ইন্টু বিএস ইন্টু বিআর, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। তার মানে এই 1 থেকে বের হয়ে যাওয়ার পরে 0 থেকে যতই বাড়ছে তার টর্ক কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? এই বাড়তেছে স্যার। বিআর এর উপর যে টর্ক সে টর্ক কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এই রোটর কিন্তু রোটেট করতে পারে নাই, কারণ হচ্ছে এই সময় খুবই 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 কম। এই সময়ের স্বল্পতার কারণে আমাদের রোটর তার ইনার্শিয়াকে ওভারকাম করতে পারে না। না পারার কারণে রোটর তার আগের জায়গাতেই থেকে যায়, ঠিক আছে? তা 2 তে যখন আসে তখন টর্কটা হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 1 থেকে 2 এ আসার পরেও কিন্তু আমাদের কোনো এই রোটর কিন্তু ঘুরতে পারে না। এখন নেক্সটে কি হবে? তাহলে আমাদের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 1 থেকে 2 এর পরে এটা কি করবে তখন? আস্তে আস্তে আবার এদিকে আসতে থাকবে না? জি স্যার। এদিকে এসে ধরেন আমাদের সে 3 এ চলে আসছে, বিএস 3 এ চলে আসছে। তাহলে এই 3 এ আসতে আসতে এই 3 এ দেখেন, এখন আমরা জানি 2 পর্যন্ত যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা 2 এ ছিল, স্ট্যাটোম্যাগনেটিক ফিল্ড, তখন আমাদের টোটাল টর্ক একটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে? এর মধ্যে আবার উইদিন 120 এই টর্ক ম্যাক্সিমাম টর্ক ক্রিয়েট হওয়ার কত সময়ের ভিতরে? 1/240। সরি, আচ্ছা 1/240 সেকেন্ডের ভিতরেই আবার 2 থেকে চলে আসবে কোথায়? 3 তে। 3 তে। অর্থাৎ এই এত অল্প সময়ের ভিতরে তাহলে 3 তে যখন আসবে দেখেন তার টর্ক হবে কত? 0 হবে। 0 হবে, কারণ টর্ক কিন্তু রোটর কিন্তু তার আগের জায়গাতেই আছে। অর্থাৎ 1 এ ছিল 0, 2 তে এসে যখন একটা টর্ক আপনি অ্যাপ্লাই করছেন, সেই টর্কে অ্যাপ্লাই করার পরে সে কিছু বুঝে ওঠার আগেই, সময় পাওয়ার আগেই, মানে ওই টর্ক 2 তে যে টর্কটা অ্যাপ্লাই করছেন রোটরের উপর অ্যাপ্লাই হয়েছে সেটাতে তার মুভ করার কথা ছিল, কিন্তু মুভ করার জন্য সে যথেষ্ট সময় পাবে না, কারণ সময় হচ্ছে অনেক কম। কারণ উইদিন 1/240 সেকেন্ড দেখবেন যে এই টর্কটা আবার 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো স্যার অল ওভার টর্ক 0ই হয়ে যাবে আবার। রাইট, এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে এখানে সাইন কত? এটা কত? স্যার সাইন হচ্ছে 180। 180 ডিগ্রি। তাহলে এই যে 180 ডিগ্রি বসান, পুরোটা 0 হয়ে যাবে। 180 ডিগ্রি মান 0 না? জি স্যার। 0 না। আচ্ছা, তাহলে 3 নাম্বারও তো 0, তাহলে এখন তো মুভমেন্ট করার প্রশ্নই আসে না। এরপরে আবার যা করবে সে আবার পরের স্টেপে যে আবার কি করতে থাকবে?
সে আবার মুভ করতে থাকবে না, 1 থেকে 1 2 3, 3এও হচ্ছে আমাদের টর্ক 0। 3-এ যখন টর্ক 0, তাহলে 3 থেকে আবার সে তখন যেতে থাকবে 4-এর দিকে, ঠিক আছে? সে 4-এ আসবে। তো 4-এ আসার পরে তার টর্ক কত হবে? ওখানে স্যার এখন হবে স্যার 270 ডিগ্রি হয়ে যায় না কর্ডের হিসাব করলে? জাস্ট a minute, 1 মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখেন আমাদের এটা হচ্ছে বি আর বিএস। তাহলে এই অবস্থায় টর্ক কত হবে? 4 নম্বর পজিশনে আমাদের টর্ক হবে কে ইন্টু বিএস ইন্টু বিআর ইন্টু সাইন থিটা। এখন থিটার মান আপনি যদি এভাবে ধরেন 270 ডিগ্রি, তাই না? বা এইভাবে ধরেন -90 ডিগ্রি, যে দিক থেকেই যান। যেহেতু আমরা এন্টি ক্লকওয়াইজ ধরছি, তাহলে যে কোনো এক ডিরেকশনে কিন্তু আমাদের অ্যাঙ্গেল গুলাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এটা আপনি বিএস ইন্টু বিআর সাইন 90 ডিগ্রি যদি ধরেন, মাইনাস বা সাইন 270 ধরেন, তাহলে মাইনাস কে ইন্টু বিএস ইন্টু বিআর, ঠিক আছে? যে সাইন 270 ডিগ্রি মান কি? -1। টোটাল টর্ক কত হবে? স্যার ওভারঅল 0 হবে, কারণ দুইটা 0 আর দুইটা আরেকটা 0, রাইট। প্রথমটা 0, পরেরটা হচ্ছে কে ইন্টু বিএস ইন্টু বিআর, পরেরটা আবার 0, পরেরটা হচ্ছে মাইনাস কে ইন্টু বিএস ইন্টু বিআর। তো টোটাল টর্ক হচ্ছে 0। 0। টোটাল টর্ক যদি রোটরের উপর 0 হয় একটা রোটেশনের জন্য, তো এরকম যদি মাল্টিপল 60টা রোটেশন দেয় সেকেন্ডে, তো টোটাল টর্ক কি বাড়বে? না স্যার। 0ই কিন্তু থাকবে, ঠিক না? 0ই থাকবে। তার মানে এই টোটাল টর্ক 0 হওয়ার কারণে আপনার কিন্তু সিনক্রোনাস মোটর সে ঘুরতে পারছে না, রোটর কিন্তু রোটেট করতেছে না, ঠিক আছে? বারবার টোটাল টর্কটা 0 হয়ে যাওয়ার কারণে। তাহলে এইটার জন্য কি সলিউশন হতে পারে? আচ্ছা, এটার একটা সলিউশন হতে পারে যে এই যে 240 সেকেন্ড আমরা বললাম, 1/240 সেকেন্ড, এই সময়টাকে যদি আমরা বাড়িয়ে দিই ইনিশিয়ালি, মোটরটা যখন আমরা স্টার্ট করব, তখন যদি এই রোটেশনাল স্পিডটাকে, রোটরের যে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের যে রোটেটিং স্পিড, এটাকে যদি আমরা একটু কমাই দিতে পারি, বা সরি বাড়াই দিতে পারি, ধীরে ধীরে ঘুরাইতে পারি, তাহলে কিন্তু রোটরটা রোটেট করার যথেষ্ট সময় পাবে। বুঝা গেছে? জি স্যার। কনসেপ্টটা বুঝা গেছে? অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে এইটাকে বলা হয় এটাকে বলবো আমরা যদি মেথডস যদি বলি, মেথডস টু স্টার্ট এন এসএম। তাহলে অনেকগুলা মেথড আছে। তাহলে 1 নাম্বার যদি আমি বলি বাই রিডিউসিং দি, আর একটা জিনিস বলতে যাচ্ছিলাম, হুম, মানে যদিও এটার সাথে রিলেটেড না, মানে এরকম না বিষয়টা যে আমি যদি কম সময় নিয়ে যদি একটা বস্তুকে ভারী বস্তুকে ধাক্কা দেই তাহলে তো সরাতে পারছি না। যদি হুম, একটু সময় বেশি নিয়ে ওটাকে ধাক্কা দিতে থাকি তাহলে ওই বস্তুটা একটা জায়গা থেকে হ্যাঁ আরেক জায়গায় সরবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই অনেকটা। মানে এটার উপর তো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে মানে ফোর্সটা খুবই অল্প সময়ের জন্য থাকছে, যার কারণে সে মুভ করার সময় পাচ্ছে না। তাই না? কনসেপ্টে তার মানে হচ্ছে আমার সময়টা একটু বেশি নিলে এটা ঘোরা শুরু রাইট, রাইট, রাইট। তাহলে সময় বেশি কিভাবে নিতে পারি? ওই যে দেখেন আমরা বলছিলাম যে এটা যে 1/240 সেকেন্ড বা এক রোটেশনে 1/60 সেকেন্ড, এটা কিন্তু মূল কারণ হচ্ছে সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, তাই তো? এটা সেকেন্ডে 60 বার রোটেট করে। তো আমরা যদি সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই, ধরুন 10 হার্টজ করি ধরেন, তাহলে কি হবে? তাহলে ইনিশিয়ালি স্টার্ট করার সময় সেকেন্ডে 10 বার ঘুরবে। 10 বার ঘুরলে আপনার এই এক রোটেশনের টাইম কত লাগবে দেখেন, যদি 10 বার ঘুরে ধরেন, ধরো ইনিশিয়ালি স্টার্ট করার সময় আমরা সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি রাখলাম 10 হার্টজ, তাহলে এক রোটেশনের জন্য কত সময় লাগবে?
এক রোটেশন 1/10 1/10 সেকেন্ড। আগে ছিল কত 1/60 সেকেন্ড, এখন 1/10 সেকেন্ড। তাহলে 1/1/4 রোটেশনের জন্য কত সময় লাগবে? 1/40 সেকেন্ড। আগে ছিল যেটা 1/240 সেকেন্ড, তাহলে অনেক কমে গেছে না? জি স্যার। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মোটরটাকে স্টার্ট করার সময় আমরা সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিতে পারি, যখন মোটরটা ধীরে ধীরে ঘোরা শুরু করবে তখন আবার বাড়াই দিব। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এটা করলে কি হবে দেখেন, এই যে ধরেন আচ্ছা এটা ধরেন আমাদের রোটর। এখন এই যে রোটরটা যখন এখানে আপনার ম্যাক্সিমাম, এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে, ম্যাক্সিমাম টর্ক এখানে আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম, তাই না? কে ইন্টু বিআর ইন্টু বিএস। তো এখান থেকে যখন এখানে আসবে, এখানে কত, এখানে আবার টর্ক কিন্তু জিরো হয়ে যায়। জিরো হয়ে যাইতো কেন? কারণ ওই যে এটা এখানেই রয়ে যেত এই জন্য, ঠিক না? তো এইটা যখন রোটেট করে ধীরে ধীরে আমাদের এটা যখন এখানে আসবে, এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসবে, ম্যাক্সিমাম হবে। তারপরে আবার যখন এটা ঘোরা শুরু করবে, ঠিক আছে, তখন কিন্তু সে ধীরে ধীরে ঘুরছে এখন। মিনিমামে চলে আসবে। হ্যাঁ, 1/40 সেকেন্ড করে ঘুরছে না? অনেক জি। ধীরে ধীরে ঘুরছে। তার মানে সে যখন এদিকে আসতে থাকবে তখন কিন্তু অনেক সময় পাবে রোটর। সময় পাওয়ার কারণে এই রোটরটা কিন্তু তখন এই 2 নাম্বার থেকে 3 নাম্বার পজিশনে আসার পথে, 2 নাম্বার থেকে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন 3 নাম্বার আসতেছে ধীরে ধীরে, ওই ফোর্সটা কিন্তু অনেক লম্বা সময় ধরে রোটরের উপর অ্যাপ্লাই হচ্ছে। তখন কিন্তু সে আর এখানে থাকবে না, তখন হয়তো সে ঘুরে এখানে চলে আসবে। ঠিক আছে, বুঝে গেছে? স্যার যদি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতেন, মানে 2 থেকে 3 তে যখন আসতেছে। এখন সময় তো অনেক বেশি লাগছে, অনেক হুম। বেশি নিয়ে আমরা ঘুরাচ্ছি 1/40 সেকেন্ড। তাহলে এই সময়ের, তাহলে এই যে ম্যাক্সিমাম টর্কটা ক্রিয়েট হয়েছে এখানে, হুম। ঠিক আছে, কে ইন্টু বিআর ইন্টু বিএস। তাহলে এই টর্কের কারণে কিন্তু এখন সে যথেষ্ট ঘোরার সময় পাবে। তো সে যখন 3 তে কিন্তু আবার টর্ক জিরো হয়ে যেত আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী, তাই না? কিন্তু দেখা যাবে 2 থেকে যখন এটা ধীরে ধীরে 3 তে আসতেছে, এই লম্বা সময় নিয়ে আসার কারণে এই রোটরটা কিন্তু তখন ঘোরার একটা সময় পাবে ফোর্স অ্যাপ্লাই করার কারণে, এই টাউ ম্যাক্স এর কারণে। তখন সে কিন্তু তার আগের জায়গা থেকে সরে যাবে। স্যার মানে এটা বিষয়টা কি এরকম যে আহ, লম্বা সময়ের কারণে যে অতিরিক্ত বিষয়টা ফোর্সটা থাকে ওটাকে সাহায্য করতেছে ঘুরানোর ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এখন তো সময় অনেক বেশি পাচ্ছেন আপনি, যে ফোর্সটা টাউ ম্যাক্স যেটা, ঠিক আছে, টাও ম্যাক্সটা তো এই নিচের দিকে যখন যাচ্ছে বিএসটা আবার কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? হুম। কিন্তু কথা হচ্ছে এই যখন টাও ম্যাক্সটা তৈরি হলো, এই টাও ম্যাক্স তো আগে খুবই অল্প সময় পেত ক্রিয়া করার জন্য বা বা এটাকে রোটরটাকে মুভ করানোর জন্য। কিন্তু এখন লম্বা সময় পাওয়ার কারণে ধীরে ধীরে বিএসটা নিচের দিকে আসতেছে। তাহলে এই সময়ের ভিতরে কিন্তু বি আর তার আগের জায়গায় থাকবে থাকতে না, পারবে না। মানটা পরিবর্তন করবে। কিন্তু আগে কি হইতো, বিএসটা খুবই দ্রুত বি 2 থেকে 3-এ চলে আসতো। তো এত অল্প সময়ের ভিতরে এই টর্কটা ক্রিয়েট করা মানে ক্রিয়া করার কোনো সুযোগ পাইতাম রোটর ভিতর, তো রোটর আগের জায়গায় থেকে যেত ইনার্শিয়ার কারণে। কিন্তু এখন সেটা হবে না, রোটরটা কিছুটা ঘুরে যাবে। ঘুরে যাবে। ঘুরে যাওয়ার কারণে বিআরটা তার পজিশন চেঞ্জ করবে, তাই না? জি স্যার। তো বিআর যে পজিশন চেঞ্জ করলে একটা জিনিস খেয়াল করেন, যখন 3 নাম্বার আসবে তখন কিন্তু আর টর্ক জিরো থাকবে না। কেন? কারণ এখন কিন্তু এই যখন এটা অবস্থান চেঞ্জ হয়েছে, তাহলে এটা যে ফেজ অ্যাঙ্গেল কিন্তু আর এখন আর 180 ডিগ্রি নাই। এটা যতটুকু ঘুরছে অতটুকু ঘুরলে মানে সোজাসুজি থাকলে এটা জিরো হয়ে যেত, কিন্তু হ্যাঁ, কিন্তু এখন এখন আর তো এটা হচ্ছে নেই। না। তাহলে এটা কিন্তু এখন আর জিরো না। তার মানে এই টর্কটা আগের টর্কের সাথে কি হবে, এখন যোগ হচ্ছে না, টাউ 2 প্লাস টাউ 3 হবে, টর্ক কিন্তু বাড়তেছে। জি স্যার। তাহলে এটা যখন আবার এখানে চলে আসবে বিএসটা, তখন এটা আরো রোটেট করে আরো মানে এদিকে চলে আসছে, তখনও কিন্তু টাউ 4-এও কিন্তু টর্কটা কি হবে না, জিরো হবে না। তাহলে টোটাল টর্ক আপনার কি করছে, বাড়তেছে। বাড়ার কারণে আস্তে আস্তে রোটরটা ঘুরতে স্পিড বাড়তে থাকবে, কারণ টর্ক তো যোগ হচ্ছে, যতবার রোটেট করতেছে টর্ক যোগ হতে থাকছে, টর্ক বাড়তেছে। টর্ক বাড়তে থাকলে রোটরের স্পিড ধীরে ধীরে কি হতে থাকবে, বাড়তে বাড়তে থাকবে। থাকবে। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার।
আর এরপর যখন ফ্রিকোয়েন্সি বাড়াই দেবো তখন কি এটা হ্যাঁ রাইট, এটাতে আমি আসতেছি। তাহলে এখন তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে তাইলে এই যে ফ্রিকোয়েন্সি কিভাবে কমাবেন কিভাবে বাড়াবেন। কারণ হচ্ছে আমরা নর্মালি তো এটা করতে পারি না, কারণ আমাদের গ্রিডের ফ্রিকোয়েন্সি আমরা বাড়াবো কমাবো কিভাবে। আগে তো এই সিস্টেম ছিল না, এখন তো আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স থাকার কারণে আমরা এটা ইজিলি করতে পারি। এটা কিভাবে করতে হয়, আমাদের একটা কনভার্টার ইউজ করা হয়। তো সিঙ্ক্রোনাস মোটরে কানেকশনটা দেওয়ার আগে আমরা এটাতে কানেকশন দিব, এটাকে বলে সাইক্লো কনভার্টার। এই সাইক্লো কনভার্টারের কাজ হচ্ছে এটা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 60 হার্জ হয়, তো সাইক্লো কনভার্টার মনে করেন এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপ্লাই ভোল্টেজের 60 হার্জ। এই সাইক্লো কনভার্টার কি করতে পারবে, ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারবে। তো স্টার্টিং এর সময় এ কি করবে, 10 হার্জ সাপ্লাই দিবে, আর স্টার্ট যখন হয়ে যাবে মোটরটা তখন এটা আবার তার আগের জায়গায় ফিরে নিয়ে আসবে। ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করা। ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করা, ঠিক আছে। এটাকে বলে সাইক্লো কনভার্টার। এই স্যার সাইক্লো কনভার্টার দিয়ে আমরা স্টার্ট করার সময় এভাবে ফ্রিকোয়েন্সিটা কমায় আমরা স্টার্ট করতে হেল্প করতে পারি। তারপর যখন এটা মোটামুটি স্পিড আপ হবে, মোটামুটি সিঙ্ক্রোনাস স্পিডে ধরেন 50-60% বা 70% স্পিডে চলে আসবে, তখন আমরা এটাকে আবার এই 60 হার্জে নিয়ে যাব। সরি কি বলতেছি, এই 10 হার্জে যখন ফুল স্পিডে চলে আসবে তখন আমরা এটা 60 হার্জে নিয়ে যাব, ঠিক আছে। স্যার হুম। সাইক্লো কনভার্টারটা অ্যাকচুয়ালি বাস্তবে মানে কোনটা ডিভাইস হিসাবে কাজ করে, ডিভাইসটা সাইক্লো কনভার্টার বেসিক্যালি ইনভার্টার, ইনভার্টার। ডেফিনেটলি ইনভার্টার। এখানে আপনি এসি দিচ্ছেন, এসি কে সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আবার নতুন ভাবে এসি, এটা যেটা হয় সেটা হচ্ছে এসি কে সে আগে ডিসি করে, ঠিক আছে, ডিসি করে সেটাকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আবার নতুন ভাবে এসি করে। স্যার ওই যে বিএফডি যাকে বলে, বিএফডি বিএফডি টা কি? স্যার ওই যে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইডার। না বিএফডি, হ্যাঁ না রাইট, ওইটা বিএফডি হচ্ছে মোটর স্পিড কন্ট্রোলার যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএফটি তাহলে। বিএফডি, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, রাইট, একই একই জিনিস। মোটর এটা স্পিড স্যার সেমিকন্ডাক্টর ডিভাইসের মাধ্যমে এটা তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর, জি জি, ঠিক আছে। ওইটার কাজ হচ্ছে মোটর স্পিড কন্ট্রোল করা, এটার কাজ হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি। দুইটা একই কাজ করে, জিনিস একই বলতে পারে। স্যার এটা পড়ছিলাম যে হারমোনিক কারেন্ট এবং হারমোনিক ভোল্টেজের সময় এটা ইয়া করে। রাইট। আচ্ছা, তাহলে এটার একটা অসুবিধা হচ্ছে যে এই ডিভাইসটা একটু এক্সপেন্সিভ আর কি, ঠিক আছে। কারণ এইগুলো তো এক্সপেন্সিভ ডিভাইস, হাই পাওয়ার ইলেকট্রনিক, তাই না? সো ডেফিনেটলি ভেরি এক্সপেন্সিভ। তো এই মেথডে আমরা চাইলে আমরা স্টার্ট করতে পারি মোটরটাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউজিং এন এক্সটার্নাল মোটর। আমরা একটা কি করতে পারি, এটা সহজ, একটা এক্সটার্নাল মোটর ইউজ করতে পারি। যেহেতু মোটরটা, এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের সাথে আমরা কাপল করি। কাপল করে কি করি, আরেকটা মোটর আমরা লাগাই স্টার্ট করার সময়, ঠিক আছে, অক্সিলিয়ারি। এটা কি স্যার ডিসি মোটর নাকি? হইতে পারে, ডিসি মোটর হইতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা যেটা করি, স্টার্ট করার সময় আমরা কোনো লোড দিই না। মোটরটা স্টার্ট করার সময় কি করি না, কোনো লোড দিই না, বরং লোড কানেকশন না দিয়ে আমরা ছোট্ট একটা মোটর ইউজ করি। ছোট্ট মোটর কেন, কারণ যদি কোনো লোড না থাকে তাহলে এই রোটরের, আমাদের সিঙ্ক্রোনাস মোটরের যে রোটর, এই রোটরের টর্ক কি হবে, এই রোটরকে ঘোরাতে তো খুব বেশি টর্ক লাগবে না, লাগবে, কারণ লোড তো নাই, জি স্যার। তাই না। জাস্ট এই সিঙ্ক্রোনাস মোটরের যে রোটর সেটাকে ঘুরাইতে হবে, এটা তো খুব বেশি টর্কের প্রয়োজন হয় না বা ফোর্সের প্রয়োজন হয় না, এই জন্য ছোট্ট মোটর ইউজ করলেই হয়। তো স্টার্ট করার সময় আমরা কোনো লোড দিব না, নো লোড ইজ কানেক্টেড এট স্টার্টিং। তাহলে স্টার্টিং এর সময় আমরা কোনো লোড দিব না, কি করব, we will start the motor, আচ্ছা এটা লেখার দরকার, we will start the motor using an auxiliary motor। ছোট্ট একটা ডিসি মোটর আমরা ইউজ করতে পারি। ডিসি মোটর ইউজ করে আমরা প্রথমে কি করলাম, ওই যে রোটর যেহেতু ঘুরতে পারবে না নিজে নিজে, তো আমরা ওইটাকে একটু ঘুরাই দিব, এটাকে
রোডটাকে ঘুরাই দেবে, ঘুরাই দিলে কিন্তু তখন আস্তে আস্তে তার টর্ক ডেভেলপ করে থাকবে, সে নিজেই ঘুরতে পারবে। ঠিক আছে, তো এটা যেহেতু ইনিশিয়ালি কোনো লোড কানেকশন থাকবে না, সো আমাদের এই রোটরের স্টার্টিং যে রোটর আছে এই রোটর এই মোটরটার সাইজ হবে খুবই ছোট। ছোট মোটর হইলে আমাদের কাজ চলে যাবে। এখন এটা যেটা করা হয়, এটা আমরা ওই যে আরেকটা জিনিস পড়ছিলাম, ব্রাশলেস এক্সাইটার, মনে আছে? জি স্যার। ব্রাশলেস এক্সাইটার দিয়েও আমরা এই মোটরের কাজটা করতে পারি। কারণ ব্রাশলেস এক্সাইটারে বেসিক্যালি কি থাকে, শ্যাফটের উপরে আরেকটা মোটর থাকে না, কারণটা পার্মানেন্ট ম্যাগনেট বসানো থাকে, তাই না? কয়েল লাগানো অথবা হ্যাঁ, অথবা বাইরে থেকে আমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সেখানে রোটরটা ঘুরতেছে, তাই না? আরেকটা মোটরের মতো থাকে। তো আমরা চাইলে সেই ব্রাশলেস এক্সাইটারটাকেও আমরা এই স্টার্টিং মোটর হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, এবং বড় বড় সিঙ্ক্রোনাস মোটরে যেটা হয়, বড় বড় সিঙ্ক্রোনাস মোটরে সাধারণত এই মেথডটা ইউজ করা হয়। ব্রাশলেস এক্সাইটারে যে মোটরটা আছে এই মোটর দিয়ে স্টার্ট করা হয়। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়ালি কোনো লোড কানেকশন না দিয়ে শুধুমাত্র ব্রাশলেস এক্সাইটারের মধ্যে কানেকশন দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়। পাওয়ার দিলে ব্রাশলেস এক্সাইটারের যে মোটরটা তখন ঘুরতে থাকে, ঘুরতে থাকলে শ্যাফটটা আস্তে আস্তে ঘুরে। তো বাইরে থেকে তো আপনার আর কোনো মোটর কানেকশন দেওয়ার প্রয়োজন নেই, তাই না? মনে আছে ব্রাশলেস এক্সাইটার? জি স্যার। ওইখানে আলাদা একটা স্ট্যাটর থাকে, তারপর আপনার ওখানে ওয়াইন্ডিং বসানো থাকে। তো ওইটাকে ওখানে যদি আপনি সাপ্লাই দিচ্ছেন যখন, ইটস ওয়ার্কিং লাইক এ মোটর, তখন কিন্তু তার শ্যাফটটা সে ঘুরাইতে পারে। যেহেতু ছোট মোটর, কিন্তু যেহেতু এই অরিজিনাল সিঙ্ক্রোনাস মোটরের উপরে আবার কোনো লোড নেই, সো ওই ব্রাশলেস এক্সাইটারের যে সার্কিটটা আছে তাকে যদি পাওয়ার সাপ্লাই দেয়, সে কিন্তু এটাকে শ্যাফটটাকে ঘুরাইতে পারে। সো বাইরে থেকে কোনো মোটর ইউজ না করলেও আমাদের চলে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্যার আমরা যদি বাইরে থেকে কোনো মোটর কানেক্ট করি তখন ওই যে সিনক্রোনাস মোটরটা স্পিড যখন হাই হয়ে যাবে তখন কি ওই মোটরটা ডিসকানেক্ট করে ফেলতে হবে না? হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, অবশ্যই। যখন আপনার এটা মানে একটা স্পিডে পৌঁছায় যাবে, হ্যাঁ মোটামুটি, তাহলে আপনার স্পিড আপ করে আপনি তখন এইটাকে ডিসকানেক্ট করবেন, এই মোটরটাকে ডিসকানেক্ট করে লোডে কানেকশন দিবেন। ঠিক আছে, সেটা তো করতেই হবে। স্যার ঘুরন্ত অবস্থায় ডিসকানেক্ট কেমনে করবে এটা? ডিকাপল করবেন, সেটা মেকানিক্যাল সিস্টেম আছে ডিকাপল করার। ঠিক আছে, জি স্যার। আর এটা আসলে ইউজ করা হয়, তবে তার চেয়ে বেশি বড় বড় সিঙ্ক্রোনাস মোটর ইউজ করা হয় ব্রাশলেস এক্সাইটার মোটরটাকেই স্টার্টিং মোটর হিসেবে ইউজ করা হয়। আর শ্যাফটের উপরেই তো একটা অলরেডি মোটর বসানো আছে, সুতরাং আমাদের এক্সটার্নালি মোটর ইউজ করার দরকার কি? ঠিক আছে, আচ্ছা, এছাড়া আরেকটা মেথড যেটা ইউজ করা হয় যেটাকে বলে ড্যাম্পার ওয়াইন্ডিং বা এমোরসার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং বা এমোরসার ওয়াইন্ডিং। তো ড্যাম্পার ওয়াইন্ডিংটা কি? এটা হচ্ছে এক কথায় যদি বলি যে, এই যে আমরা একটু আগে বললাম যে ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং মোটর, তাই না? ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট হতে পারে। তো এমোরসার বা ড্যাম্পার ওয়াইন্ডিং হচ্ছে এক কথায় যে সিঙ্ক্রোনাস মোটরকে ইন্ডাকশন মোটর হিসেবে স্টার্ট করা। কারণ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট হতে পারে, ঠিক না? তাহলে আমরা এক কাজ করি যে সিঙ্ক্রোনাস মোটরটাকে আমরা ইন্ডাকশন মোটর হিসেবে যদি স্টার্ট করি, তাইলে তো হয়ে যায়। এখন বলেন তো যে ইন্ডাকশন মোটর এবং সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য কি? স্যার সেল একটা হচ্ছে যদি ইয়ে করে, এটাও একটা পার্থক্য হতে পারে, একটা সেলফ স্টার্টিং আর একটা হচ্ছে সেলফ স্টার্টিং না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তারপরে অবশ্যই। স্যার হচ্ছে আরো পার্থক্য হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্যার লোডের যে বিষয়টা, যে লোড যদি বেশি কানেকশন দেওয়া তাহলে সাডেনলি মোটরটা অফ হয়ে যেতে পারে। যদিও আমরা সাপ্লাই যদি আবার বাড়িয়ে দিই তাহলে এটা সম্ভব, কিন্তু সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে যেটা হয় স্যার, এটাতে তো দেখা যাচ্ছে লোড বাড়াই দিলে তখন হচ্ছে এটা হচ্ছে স্যার যখন আমরা স্যার যেটাকে বলছি স্যার, লোড যখন আমরা বাড়াই দিই স্যার, তখন স্যার আমাদের টর্ক বাড়ানোর প্রয়োজন পড়ে যায় স্যার। কারণ কানেকশনটা তো সরাসরি স্যার গ্রিড থেকে থাকে, গ্রিডের তো ফ্রিকোয়েন্সি হচ্ছে কনস্ট্যান্ট। স্যার আবার এই টর্ক বাড়াতে গেলে আবার বাড়াইতে হয়, অল টুগেদার স্যার ফ্লাক্স এবং কারেন্ট বাড়াইতে হয় মূলত স্যার।
এইটা একটা Right. পার্থক্য হতে পারে। স্যার একটা এখন কোশ্চেনটা আরো স্পেসিফিক করি, সেটা হচ্ছে যে সিনক্রোনাস মোটরকে যদি আমি ইন্ডাকশন মোটর হিসেবে চালাইতে চাই তাহলে কি করতে হবে? সিনক্রোনাস মোটরকে ইন্ডাকশন মোটর হিসেবে চালাবো স্যার। রান করতে চাই তাহলে কি করতে হবে আমাদের? তো দুইটাই এসি মোটর, দুইটাতে আমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছি। স্যার এটা তো করতে হবে কি ওই ইয়াতে আহ এটাকে রোটরটা সিনক্রোনাস স্পিডে ঘোরানো যাবে না। হ্যাঁ, রোটর সিনক্রোনাস স্পিডে ঘুরবে, এটা তো জানি আমরা। তাহলে এখন আমাকে আপনার কাছে একটা আমি সিনক্রোনাস মোটর দিলাম ধরেন, দিয়ে আমি বললাম এটাকে আপনি ইন্ডাকশন মোটর হিসেবে রান করেন, কি করবেন আপনি? ইন্ডাকশন মোটর হিসেবে রান করে দিলাম। করানো যাবে? আচ্ছা, করানো যাবে, কারণ হচ্ছে ইন্ডাকশন মোটরে হচ্ছে কি হয়, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এক্সাইটেশন আমরা অ্যাপ্লাই করি না। কোন এক্সাইটেশন ভোল্টেজ অ্যাপ্লাই করি ইন্ডাকশন মোটরে? না রোটরে স্যার, দরকার হয় না। না স্যার দরকার হয় না, কিন্তু সিনক্রোনাস মোটরে আমরা কি করি, একটা ডিসি এক্সাইটেশন অ্যাপ্লাই করি। এটা একটা বড় পার্থক্য, তাই না? জি স্যার। এই পার্থক্যের কারণে কিন্তু সিনক্রোনাস মোটরটা সিনক্রোনাস স্পিড মেইনটেইন করতে পারে, যেখানে ইন্ডাকশন মোটর পারে না। তাইলে আমরা কি করব, এই সিনক্রোনাস মোটরটাকে যদি আমি ইন্ডাকশন মোটর হিসেবে রান করতে চাই ইনিশিয়ালি, এই স্টার্টিং প্রবলেমটাকে এলিমিনেট করার জন্য, বুঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে আমাদের স্টার্ট করতে হবে উইদাউট এনি সাপ্লাই টু দি রোটর। রোটরে আমরা কোনো সাপ্লাই দিতে পারবো না ইনিশিয়ালি, তাই না? ঠিক আছে? রোটরে স্যার ডিসি এক্সাইটেশন, ডিসি সাপ্লাইটা দিব না। দিব না, রাইট, দিব না। এবং এটা দিলে, এটা করলে হবে না, আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের এই রোটরে আমাদের এই ইন্ডাকশন মোটরে কি থাকে, ইন্ডাকশন মোটরে কিছু কন্ডাক্টিং বার থাকে না? জি স্যার। ইন্ডাকশন মোটরে কিছু কন্ডাক্টিং বার থাকে। স্কুইরেল কে যদি চিন্তা করেন, এরকম কিছু কন্ডাক্টিং বার থাকে না রোটরে? কিছু বার বসানো থাকে, যে বারের মধ্যে কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়। ইনডিউস হয়, এই জন্যই তো এর নাম ইন্ডাকশন মোটর, তাই না? তো আমরাও কি করব, এখানে কিছু বার বসাবো, এরকম কিছু বার বসাবো। ঠিক আছে, এরকম বার বসাবো কিছু উপরে এবং নিচে। এবং বার বসায় কি করব, এই বারগুলাকে আমরা শর্ট করে দিব। ঠিক আছে, এই বারগুলাকে আমরা রিং এর মধ্যে শর্ট করে দিব। বুঝা যাচ্ছে না? এই বারগুলাকে আমরা এবার শর্ট করব। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ক্লিয়ারলি আঁকার চেষ্টা করি। এক মিনিট, এটা বাদ দিলাম। মানে ইন্ডাকশন মোটর রাখতেছি আর কি, আমি রোটর রাখতেছি। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে করেন আমাদের রোটর, রোটরের মধ্যে আমরা কি বসাই, এরকম কিছু বার বসাবো। ঠিক আছে, বুঝে গেছে? কন্ডাক্টিং বার, এবং এই বারগুলাকে আমরা দুই পাশে এরকম শর্ট করে দিব। এখানে আরো বার থাকতে পারে। এই সবগুলা বারকে আমরা একদম রিং এর একটা রিং দিয়ে শর্ট করে দিব। সরি, বুঝে গেছে? এই সবগুলা বারকে আমরা রিং দিয়ে কি করব, শর্ট করব। হ্যাঁ স্যার একটা ক্লোজ লুপ তৈরি করা, যার কারণে হ্যাঁ। একটা ইনডিউসড কারেন্ট এখানে ইয়া হয়। হ্যাঁ, তাহলে এই বারগুলাকে আমরা যে দুই পাশে শর্ট করছি, কিন্তু বুঝে গেছে? জি স্যার। দুই মাথায় আমরা বারগুলাকে শর্ট করছি। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হতে হবে, তাহলে লাভ কি হইলো এখন? আচ্ছা, ভিতরে কিন্তু আবার আরেকটা জিনিস আছে, এটার ভিতরে কি আছে, ওই যে স্ট্যাটর, ওই যে রোটর ওয়াইন্ডিং কিন্তু আছে না? জি স্যার। কিন্তু এই রোটর ওয়াইন্ডিংটা আমরা কি করব, স্টার্ট করার সময় শর্ট করে দিব, কোনো ভোল্টেজ সাপ্লাই দিব না। ঠিক আছে,
তাহলে এটা আমরা, এটা ভিতরে আছে রোটর ওয়াইন্ডিং গুলো, কিন্তু এখানে কোনো, এটাকে কি করছি আমরা, শর্ট করে দিচ্ছি ইন্টারনালি। বুঝা গেছে? জি স্যার। ভিতরে কিছু ওয়াইন্ডিং আছে, রোটর ওয়াইন্ডিং, এই রোটর ওয়াইন্ডিং গুলোকে আমরা শর্ট করে দিচ্ছি, কোনো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি না এক্সটার্নালি। যেহেতু ওয়াইন্ডিং গুলো বাইরে আসবে, তাই না, কানেকশন গুলো তো বাইরে আসে, সেখানে আমরা শর্ট করে দিব, আমরা ভোল্টেজ সাপ্লাই দিব না। তাহলে এই যে আমরা বার গুলা বসাইছি, তাহলে এই বার গুলা একটু মোটা করে আঁকি। তাহলে এই যে বার গুলো আমরা বসাইছি, এই বার গুলা বসাইছি, শুধু বসাই নেই, এটাকে আবার সবগুলাকে একসাথে আবার শর্ট করছি। শর্ট করছি এখানে একসাথে। কাপল ক্রস গেছে স্যার। সবগুলা দুই সাইডে দুই মাথায় শর্ট করা, ঠিক আছে। শর্ট করলে কি হয় দেখেন, এখন যখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এখানে, এই যে যেটা আমরা বলি বিএস, যেটা এখন ঘুরবে, ধরেন এখানে আছে, স্টার্ট করার সময় তো এখন তো কোনো বিআর নাই, আছে? না স্যার, কোনো বিয়ার নেই। শুধু বিএস আছে। তো বিএস কি করবে, এই বিএস থাকার কারণে এগুলো যেহেতু কন্ডাক্টিং বার, তাহলে আমরা জানি এটা যেহেতু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমরা জানি যেখানেই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেখানেই কি তৈরি হবে, ইএমএফ ইনডিউস হবে। তাহলে এই বারগুলা, এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন এই বারগুলাকে কাট করবে, এখানে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে, ঠিক আছে। জি স্যার। আপাতত আমরা উপরে তিনটা নিচে তিনটা কনসিডার করলাম। উপরে তিনটা, ঠিক তার অপোজিট দিকে তিনটা বার। তাহলে উপরে যেই তিনটা ভোল্টেজ ইনডিউস হবে আর নিচে যে ভোল্টেজ ইনডিউস হবে, সেই দুইটা ভোল্টেজের যে ডিরেকশন, সেই ডিরেকশন হবে অপোজিট। মানে এখানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আর নিচে হবে এটা প্লাস এটা মাইনাস, প্লাস এটা মাইনাস। উপরের ভোল্টেজ আর নিচের ভোল্টেজের ইনডিউস ইএমএফ এর ডিরেকশন হবে অপোজিট, ঠিক আছে। তাহলে কারেন্টের ডিরেকশনটাও কি হবে, উপরে একরকম হবে, নিচে ওই দিকে হবে। বুঝা গেছে? তার মানে মনে হচ্ছে যেন একটা কারেন্টটা কি করছে, এখানে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাচ্ছে। সার্কুলেট করছে, ঠিক আছে। এই সার্কুলেশনের কারণে, তখন এই সার্কুলেশনের কারণে কি হবে, কারেন্টে যেখানে কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের কারণে কি তৈরি হয়, ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স তৈরি হয়। তাহলে ডেফিনেটলি এখানে তখন এই কারেন্টের কারণে ওখানে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই সার্কুলেটিং কারেন্টের কারণে। এই ম্যাগনেটিক ফিল্ড মানে এখানে আরেকটা বেসিক্যালি, যেটাকে আমরা বলতে পারি বি অ্যামোর্টিয়ার ওয়াইন্ডিং। অ্যামোর্টিয়ার ওয়াইন্ডিং এর জন্য যে কারেন্ট ফ্লো করছে, কারেন্টের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটাকে আমরা বলি বিএ, ঠিক আছে। যেটাকে আমরা বলতে পারি বিএ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হইলে কি সুবিধা হবে? আচ্ছা, এটা হইলে যেটা হবে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা, এখন এটা মনে করেন হইলো, তাহলে এখন এই দুইটার মাঝখানে টর্ক কত? স্টিল টর্ক হচ্ছে 0, কারণ দুইটার মাঝখানে 0, তাই না? সাইন থিটা, তাহলে আমার বিএস বিএ আর সাইন হচ্ছে কত, 0 ডিগ্রি। তার টোটাল টর্ক কিন্তু এখানে 0, ঠিক আছে, তাই না? জি স্যার। টোটাল টর্ক এখানে 0। আচ্ছা, ওকে। এরপরে এরপরে কি হবে, যেহেতু আমাদের স্ট্যাটার ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করতেছে, তো রোটেট করে সে যখন এখানে চলে আসবে, BS1, এটা ধরেন 2, 2 নাম্বার পজিশনে কি হবে দেখেন, 2 নাম্বার পজিশনে, ভুল করলাম নাকি, আচ্ছা জাস্ট
আচ্ছা, এটা হচ্ছে আপনার হুম। আচ্ছা, এখানে দেখেন এই BS2 যখন আসবে, BS2 তে কিন্তু আমাদের BS2 তে আমাদের কি হবে, টোটাল টর্ক কত হবে? BS2 যখন হবে তখন কিন্তু আমাদের এই বারগুলাতে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, তাই না? হবে, কারণ এই বারগুলাকে কাট করছে ম্যাগনেটিক ফিল্ড। টাউ 2 কিন্তু 0 হবে। কেন 0 হবে? কারণ এখানে কিন্তু এই কোনো ম্যাগনেটিক ফিল্ড কাট করছে না, তাই না? বুঝা গেছে? হুম। আচ্ছা, এখানে হচ্ছে এক মিনিট। আচ্ছা, এখানে যেটা আমাদের ভুল হইছে সেটা হচ্ছে যে আমাদের এই BA যেটা, এই বি এর ডিরেকশনটা হবে এখানে এটার সাথে 90 ডিগ্রিতে, ঠিক আছে? ইনিশিয়াল পজিশনের জন্য, এই ইনিশিয়াল পজিশনের জন্য আমাদের এই যে কারেন্টটা ফ্লো করছে আর কি, যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, এটার জন্য যে ফ্লাক্সটা হবে, এই ফ্লাক্স এটার সাথে 90 ডিগ্রিতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রিতে হবে কেন? আপনি যদি এটা ওই যে আমাদের অ্যাম্পিয়ার্স ল যেটা, এটা ইউজ করেন, যে আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কি হয়, কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলে দেখেন, যদি আমরা একে ড্র করি ইন্ডিভিজুয়ালি, ড্র করলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, উপরে হচ্ছে আমাদের অপোজিট, তাই না? উপরে হচ্ছে একদিকে, নিচে হচ্ছে আমাদের, তার মানে উপরে নর্থ পোল এবং নিচে সাউথ পোলের মতো কাজ করবে, ঠিক আছে? এবং দুইটার ম্যাগনেটিক ফিল্ড তখন পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? পারপেন্ডিকুলার হলে তখন আমাদের দেখা যাবে এই যে ইনিশিয়াল পজিশনের জন্য আমাদের টর্কটা তখন আর 0 হবে না, ইনিশিয়াল স্টার্টিং এর জন্য, ঠিক আছে? কারণ তো sin 90 ডিগ্রি টর্ক 1 এর জন্য, ওকে? এটা যখন ঘুরে আবার BS2 তে আসবে, BS1 টা ঘুরে যখন BS2 তে আসবে তখন কি হবে? তখন কিন্তু এই এই দুইটা যে বার, এই বারকে কিন্তু তখন আর সে ফ্লাক্স কাট করছে না, দেখেন মাঝখান দিয়ে যাচ্ছে। তো কাট না করলে কি আর ভোল্টেজ ইনডিউস হবে? না স্যার। এটা আবার দেখেন আমি এখানে, তো ইনিশিয়ালি আমাদের বারগুলা ছিল উপরে 3টা নিচে 3টা, তাই তো? তো আপনার যখন এটা ফ্লাক্সটা ঘুরে এখানে আসছে, বারগুলাকে কিন্তু শেয়ার কাট করে নেয়, তাই না? বারগুলাকে কাট না করার কারণে তখন কিন্তু কোনো ফ্লাক্স তৈরি হবে না, বুঝে গেছে? জি স্যার। দেখেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, কারণ এখানে তো বারগুলাকে কাটই করছে না, সে মাঝখান দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সো 2 নাম্বার পজিশনে যখন আসবে তখন কিন্তু কোনো ফ্লাক্স তৈরি হবে না, সেখানে টর্ক হবে 0, কিন্তু 1 নম্বরে আমাদের টর্ক 0 হবে না, ওকে? আচ্ছা, তারপর যখন ঘুরে আবার 3 নাম্বারে আসবে,
আচ্ছা 3 নাম্বার দেখেন, 3 নাম্বারে কি হবে, আমাদের ফ্লাক্সের ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে না? আমাদের ফ্লাক্সটা তখন উপর থেকে নিচের দিকে আসবে, তাই তো? তাই না? ঠিক আছে, কারণ আগে ছিল নিচ থেকে উপর দিকে, এটা ঘুরে যখন আবার নিচে আসলো 2 নাম্বার থেকে 3 নাম্বার আসলো, তখন নিচে চলে যাবে না ডিরেকশনটা? জি স্যার। নিচে চলে গেলে কি হবে, এইখানে যে আপনার তাহলে এই যে বারগুলাতে যে আপনার ভোল্টেজ ইনডিউস হবে, সেই ভোল্টেজ ইনডিউস কি আগে ডিরেকশন হবে না, এটাও চেঞ্জ হয়ে যাবে? স্যার চেঞ্জ হবে। কারণ আগে ছিল উপরের দিকে, ঠিক আছে, এখন চলে গেছে নিচের দিকে, তার মানে বারগুলাতেও কিন্তু ভোল্টেজের যে ইন্ডাকশন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হইলে আপনার এখানে এই যে তাদের যে কম্বাইন্ড ম্যাগনেটিক ফিল্ড, মানে এইটার জন্য আমাদের অ্যামরসার ওয়াইন্ডিং এর জন্য, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন পার্থক্যটা খেয়াল করেন, এই 3 নাম্বার পজিশনে আমাদের টর্ক কত? আগে ছিল বিএস থেকে আমরা যদি এটার দিকে ধরতাম 90 ডিগ্রি, এখনো যদি আপনি এটা থেকে বিএস থেকে এই বি এর দিকে ধরেন, কত ডিগ্রি হবে? 90 স্যার। 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে, কারণ আপনার ফ্লাক্স চেঞ্জের সাথে সাথে স্ট্যাটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যামরশিয়ার ওয়াইন্ডিং এর যে ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড সেটারও কিন্তু ডিরেকশন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার টোটাল যে টর্ক সেটা কিন্তু কখনো জিরো হবে না, বাড়তে থাকবে। যেটা বেসিক্যালি এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের প্রিন্সিপাল আর কি। ঠিক আছে, আচ্ছা আপাতত এইটুকুই থাক। ওকে, আমরা একটু এটা নিয়ে নিই।